শেষ দিকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে যেসব আইপিএস অফিসারদের ওপরে বেশি ভরসা রাখতেন তার মধ্যে অন্যতম সুপ্রতিম সরকার। তিনি এডিজি টেলিকমিউনিকেশন হিসেবে বদলি হয়েছেন। তিনি ছিলেন গোয়েন্দা বাহিনীর প্রধান, এডিজি সিআইডি, রাজ্য গোয়েন্দা বাহিনীর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল ছিলেন সুপ্রতিম। সেখান থেকে তাকে এডিজি টেলিকম করা হয়েছে, পুলিশের ভাষায় গ্যারেজ পোস্টিং। অ্যাকচুয়ালি এডিজি টেলিকমিউনিকেশন আজকে থেকে নয়, বহুদিন থেকে গ্যারেজ পোস্টিং হিসেবেই পুলিশ কর্তাদের গ্যারেজ পোস্টিং হিসেবে ট্রিটেড হয়ে আসছে। আপনাদের হয়তো মনে আছে রিজানুর রহমানের ঘটনা, পশ্চিমবঙ্গে কলকাতায় তোলপাড় ফেলে দিয়েছিল সেই ঘটনা, এবং এর জেরে তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায়কে পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সরিয়ে কোথায় দেওয়া হয়েছিল জানেন? এডিজি টেলিকমিউনিকেশন। অর্থাৎ আমি আবার বলছি, আজ থেকে নয়, বহুদিন থেকেই এই পদটি বেসিক্যালি পুলিশ কর্তাদের, সিনিয়র মোস্ট পুলিশ কর্তাদের অন্যতম গ্যারেজ পোস্টিং। তবে এই মঙ্গলবার দিন শীর্ষ আইপিএসদের যে বদলির তালিকাটা বেরিয়েছে, তাতে এই সুপ্রতিম সরকারের এডিজি টেলিকমিউনিকেশন হওয়াটা সব থেকে তাৎপর্যপূর্ণ ঘটনা নয়। সেখানে অনেক বেশি তাৎপর্যপূর্ণ কে জয়রামানের ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সের ডিরেক্টর হওয়া। আপনাদের হয়তো মনে হতে পারে যে এই জয়রামান নামটা খুব চেনা চেনা লাগছে, কখনো হয়তো শুনেছেন। অ্যাকচুয়ালি শুনেছেন। একটা বড় বিতর্ক হয়েছিল যার কেন্দ্রে ছিলেন এই আইপিএস অফিসার। 15 বছরের তৃণমূল কংগ্রেসের রাজত্বে, বিশেষত শেষ 8-10 বছরে বিপুল পরিমাণ আর্থিক কেলেঙ্কারি, তছরূপ ইত্যাদি হয়েছে, এবং এই সমস্ত অভিযোগে বিজেপি সরকারে আসার পর একের পর এক তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতা, বিধায়ক, মন্ত্রী, কাউন্সিলর জেলে গেছেন, জেলে আছেন, অনেকে বাইরে আছেন কিন্তু প্রশ্নের মুখে আছেন, এবং বিভিন্ন নেতাদের দেখবেন আয় বহির্ভূত সম্পত্তির সমস্ত হিসেব পাওয়া যাচ্ছে, পুলিশ সেগুলো খুঁজে খুঁজে বার করছে। কখনো সব্যসাচীর বান্ধবীর বাড়ি থেকে সোনা পাওয়া যাচ্ছে, কখনো দেবরাজের ব্যাংকের লকার থেকে সোনা পাওয়া যাচ্ছে। কিন্তু একই সঙ্গে এটাও ঠিক যে মানুষের ভেতরে এরকম একটা প্রশ্ন আছে যে ঠক বাজতে গাঁ উজাড় হয়ে যাবে, এত লোকের বিরুদ্ধে অভিযোগ, সবার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। একটা খুব ইন্টারেস্টিং দিক হলো, ইভেন সরকার মনে করছে, বর্তমান রাজ্য সরকার মনে করছে যে সমস্ত পুলিশ অফিসাররা সিনসিয়ারলি কাজ করছেন না। অর্থাৎ অনেক পুলিশ অফিসার এখনো বিভিন্ন পদে, গুরুত্বপূর্ণ পদে আছেন, যারা এই তৃণমূল জমানায় এই সমস্ত করাপ্টেড তৃণমূল নেতাদেরই সঙ্গী ছিলেন, করাপশনের সঙ্গী। তারাও এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন বিভিন্ন পদে, কেউ নিচুতলার কর্মী, কেউ উঁচুতলার, এবং তাদের অনেকেই এখনো পদে আছেন, এবং তারা ওই তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মী, কাউন্সিলর, বিধায়কদের বিরুদ্ধে সিনসিয়ারলি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আমি বলছি না, কোনো আন্দাজ থেকে বলছি না, এটা যে সরকার মনে করছে তার অন্যতম বড় প্রমাণ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী, ক্যাবিনেটের মেম্বার, তিনি পরিষ্কার বলেছেন এ কথা, শুনুন। তো দেখুন, যে অপরাধ করেছে তার তো সাজা হবেই, কিন্তু পুরো 5,000 10,000 লোককে একসঙ্গে ধরে নিয়ে আসা, তার কেস চালানো, আমাদের পুলিশের কাছে সে ক্ষমতাও নেই, সময়ও নেই, ম্যান পাওয়ারও নেই, পুলিশই নেই। আর বহু জায়গায় পুলিশরাই তার সঙ্গে যুক্ত, তার অদল বদল চলছে। পুলিশ এখনও কমপ্লেন করলে টিএমসি গুন্ডাদের বিরুদ্ধে কমপ্লেন নিচ্ছে না বা কোনো কাজ করছে না। আমিও বলবো যে পুলিশকে পরিবর্তন হয়েছে, ওটা মাথায় রাখুন, নাহলে আপনার নিজের ভবিষ্যৎটাও ভাবুন। দেখুন, দিলীপ ঘোষ শুধুমাত্র একজন মন্ত্রী এটা গুরুত্বপূর্ণ নয়। দিলীপ ঘোষ কিন্তু সংঘের সদস্য, এবং তিনি এই সরকারের অন্যতম নিয়ন্ত্রকদের একজন, যিনি পরিষ্কার স্পষ্ট ভাষায় বলছেন যে প্রথমত যে পরিমাণ পুলিশ আছে তা দিয়ে সবার বিরুদ্ধে একসঙ্গে ব্যবস্থা নেওয়া সম্ভব না। ঠিক আছে, লজিক্যাল পয়েন্ট। কিন্তু একই সঙ্গে তিনি এটাও বলছেন যে অনেক পুলিশ কর্মী, অনেক অফিসার এরকম আছেন যারা সরকারের নির্দেশ থাকা সত্ত্বেও সঠিক ব্যবস্থা নিচ্ছেন না। অনেক তৃণমূল কর্মী, নেতা, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা সিনসিয়ারলি তারা নিচ্ছেন না। সাংঘাতিক অভিযোগ। কিন্তু এরকম একটা অবস্থায় পুলিশের কে কোথায় দায়িত্ব পাচ্ছেন, বিশেষ করে একটু উঁচু মহলে, এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেজন্য প্রত্যেকবার যখন আইপিএসদের বা এমনকি থানার ওসি লেভেলেও রদবদল হয়,
তখন আমরা সেদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করি। ওর মধ্যে অনেক খবর থাকে, অনেক বার্তা থাকে। যেরকম মঙ্গলবারের এই তালিকায় কে জয়রামন ডিও, ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেস, তার ডিরেক্টর হচ্ছেন। ইকোনমিক অফেন্সেস যেখানে টাকা পয়সার নয় ছয়, আর্থিক দুর্নীতি, সেখানে ডিইও কাজ করে। রাজ্য সরকারের ইডি বলতে পারেন আপনারা। জয়রামন কি? জয়রামন এই পদে আসাটা এত গুরুত্বপূর্ণ কেন? জয়রামন 97 সালের একজন আইপিএস। কেরিয়ারের প্রথম 14 বছর বাম জমানায় কাটিয়েছেন, অর্থাৎ যেখান থেকে ওরা শুরু করেন ডিএসপি লেভেল থেকে শুরু করে এসপি হওয়া, ডিআইজি পর্যন্ত যখন হয়েছেন তখনও বাম জমানা ছিল। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আসেন তখনও কিন্তু জয়রামন দিদিমণির গুড বুকেই ছিলেন। কারণ জয়রামন অনেকটা সেই নজরুল ইসলাম যেরকম একটা ইমেজ নিয়ে থাকতেন, যে অত্যন্ত একরোখা কিন্তু একই সঙ্গে সিনসিয়ার এবং অনেস্ট অফিসার। জয়রামনের ইমেজটাও সেরকম ছিল। তামিলনাড়ুর ছেলে, বাংলা ক্যাডারে কাজ করতে এসেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী অনেকগুলো পুলিশ কমিশনারেট তৈরি করেছিলেন। আসানসোল, শিলিগুড়ি কমিশনারেটে পুলিশ কমিশনার করা হয়েছিল জয়রামনকে। এটা 2013 সালের এপ্রিল মাস। তিনি ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের দ্বিতীয় পুলিশ কমিশনার, আমার যতদূর মনে পড়ছে। কিন্তু এই এপ্রিল মাস থেকে ডিসেম্বর মাস, এই কটা মাসই তিনি ওই দায়িত্বে থাকতে পেরেছিলেন। কারণ ডিসেম্বরেই সেই ঘটনাটা ঘটেছিল যে বিতর্কে সম্ভবত আপনিও জয়রামনের নাম সে সময় শুনেছিলেন। তিনি সরাসরি মালদার জেলা শাসক সিনিয়র একজন আইএএস অফিসার জি কিরণ কুমারকে গ্রেপ্তার করেছিলেন। এটা কিন্তু একটা করাপশনের মামলা ছিল, আর্থিক তছরূপের মামলা ছিল। শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির এসজেডিএতে সিইও ছিলেন এই কিরণ কুমার। সিইও থাকাকালীন আর্থিক তছরূপ হয়েছিল। জয়রামন প্রমাণ পেয়েছিলেন যে এই আর্থিক তছরূপের পেছনে অন্যতম কারিগর ওই কিরণ কুমার ছিলেন। যখনই তদন্ত জয়রামন করছেন, মানে তার টিম করছে, তিনি তার নেতৃত্বে অ্যাজ পুলিশ কমিশনার, তখন কিরণ কুমার অলরেডি বদলি হয়ে মালদার জেলা শাসক। জয়রামন কিরণ কুমারকে গ্রেপ্তারের আদেশ দিয়ে দিলেন। তার টিম গিয়ে কিরণ কুমারকে অ্যারেস্ট করে নিয়ে চলে এলো পুলিশ কাস্টাডি। হইচই পড়ে গেল, মানে বিতর্কটা অন্য লেভেলে চলে গেল। ইনফ্যাক্ট আজকে বলা যায়, আজকে 2026-এ বসে এটা বলার সঙ্গত কারণ আছে, তখন এটাকে আইএএস আইপিএস দুই লবির সংঘাত বলে দেখানো হয়েছিল। যে একজন আইপিএস অফিসার, সে একজন সিনিয়র আইএএসকে এভাবে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। আমার মনে আছে তৎকালীন যিনি রাজ্য সরকারের মুখ্য সচিব ছিলেন সঞ্জয় মিত্র, বলা যায় প্রথা ভেঙেই তিনি সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া দিয়েছিলেন যে এরকম ভাবে একজন জেলা শাসককে গ্রেপ্তার করা যায় না, একজন সিনিয়র আইএএসকে। নিয়ম হচ্ছে আইএএসকে গ্রেপ্তার করতে গেলে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে, যেটা জয়রামন করেননি। পরবর্তীতে কিন্তু দেখা গিয়েছিল জয়রামন এটা করেছিলেন। তিনি পরপর 2 বার চিঠি দিয়েছিলেন সিএমওতে, চিফ মিনিস্টার্স অফিসে, কিন্তু তার কোনো জবাব যায়নি। বাধ্য হয়ে তিনি নিজের মতো স্টেপ নিয়েছিলেন এবং জয়রামন একটা কথাই সে সময় বারবার বলেছিলেন, হোয়াট এভার আই ডিড ইন পাবলিক ইন্টারেস্ট। সাধারণের স্বার্থে কাজ করেছি, যেটা আমার একজন পুলিশ অফিসার হিসেবে করার কথা। কিন্তু যাই হোক, সেই সময়ের যে মারাত্মক একটা বিতর্ক, সেই বিতর্কে রাজ্য সরকারও জয়রামনের বিপক্ষেই রায় দেয়। কারণ আমার মনে হয় ততদিনে ওই বাঘের ঘরে ঘোগের বাসা শুরু হয়ে গিয়েছিল হতে। এবং এরকম হতেই পারে যে ওই কেলেঙ্কারিতে শুধু কিরণ কুমার নয়, আরও অনেক ওপরের মাথারা জড়িত ছিল, পার্টি জড়িত ছিল, এবং তার ফলে কিরণ কুমার গ্রেপ্তার হয়ে গেলে অনেক রাঘব বোয়ালের নাম চলে আসবে, এরকম আশঙ্কা তৈরি হয়ে থাকতে পারে। মোট কথা, কয়েক ঘন্টার মধ্যে জয়রামন শিলিগুড়ির পুলিশ কমিশনারের পদ থেকে অপসারিত। শুধু অপসারিত নয়, এর পরবর্তী 6টা মাস জয়রামন ছিলেন কম্পালসারি ওয়েটিংয়ে। অর্থাৎ তাকে অ্যাজ এ সিনিয়র অফিসার, অ্যাজ ডিআইজি পুলিশ, তাকে কোনো পোস্টিংই দেওয়া হয়নি 6টা মাস। তবে জয়রামন ওই একই জায়গায় অনড় ছিলেন যে আমি যা করেছি ঠিক করেছি এবং জনতার স্বার্থে করেছি। খুব ইন্টারেস্টিং হচ্ছে, এই ধরনের ক্ষেত্রে অনেক সময় আইপিএস অফিসাররা চেষ্টা করেন দিল্লিতে ডেপুটেশনে চলে যেতে, রাজ্য ছেড়ে চলে যেতে। জয়রামন করেছিলেন কিনা আমি জানি না, কিন্তু 6 মাস তিনি যাননি, তিনি ওয়েট করেছেন, ওই কম্পালসারি ওয়েটিংয়েই বসেছিলেন, তাকে কোনো পোস্টিং দেওয়া হয়নি। আর 6 মাস পরে যখন তাকে ফিরিয়ে আনা হলো, তখনও
কোনো গুরুত্বপূর্ণ পোস্টিং না। তিনি এলেন পুলিশের মানে মডার্নাইজেশন অ্যান্ড কোঅপারেশন এরকম কোনো একটা ডিপার্টমেন্ট, সেখানে তিনি দায়িত্ব নিয়ে এলেন অ্যাজ ডিআইজি। শুধু সেই দিন নয়, 2013-14 মাঝামাঝি তিনি ফিরে এলেন। সেই দিন থেকে পরবর্তী প্রায় 11 বছর কোনো গুরুত্বপূর্ণ পোস্টিং জয়রামনকে দেওয়া হয়নি। তিনি পুলিশ ট্রেনিং একাডেমির ডিরেক্টরও হয়েছিলেন, কিন্তু পুলিশের যে গুরুত্বপূর্ণ পোস্টিং সেই সমস্ত কোনো পোস্টিংয়ে জয়রামনকে আর ফিরিয়ে আনা হয়নি। জয়রামনকে ফিরিয়ে আনলো ইলেকশন কমিশন 2016 বিধানসভা নির্বাচনের আগে। তাকে এডিজি নর্থ বেঙ্গল করা হলো। ততদিনে তিনি এডিজি হয়েছেন প্রমোশন পেয়ে, এডিজি নর্থ বেঙ্গল করা হলো তাকে। এডিজি নর্থ বেঙ্গলই তিনি ছিলেন। এডিজি নর্থ বেঙ্গলের পর থেকে তাকে নিয়ে এসে এবার এই মঙ্গলবারের যে সার্কুলার, সেই সার্কুলার অনুযায়ী তাকে ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেস একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো। ইকোনমিক অফেন্সেস মনে রাখবেন, আর্থিক তছরূপ, আর্থিক দুর্নীতির তদন্ত করা এর কাজ, সেখানে তাকে ডিরেক্টর হিসেবে নিয়ে আসা হলো। জয়রামন কিন্তু আমি আগেই বলেছি তার বিরুদ্ধে যেসব অভিযোগগুলো ছিল যে তিনি দায়িত্ব পালন করেনি সঠিকভাবে, তিনি সরকারের কাছে অনুমতি নেননি, তিনি দুটো চিঠি চিফ মিনিস্টার্স অফিসে লিখে তার জবাব পাননি, এবং তিনি বারবার দাবি করেছেন যে তিনি যা করেছেন মানুষের স্বার্থে করেছেন। এই জয়রামনের অভিযোগের পরেও 24 ঘন্টার মধ্যে ওই আইএএস অফিসারকে বেল দেওয়া হয়েছিল, কারণ জয়রামনকে সরিয়ে দেওয়া হলো। পুলিশ বেলের বিরোধিতা করলো না। 24 ঘন্টার মধ্যে আদালত থেকে জামিন নিয়ে মুক্ত হয়ে গেলেন কিরণ কুমার। কিন্তু এমনভাবে এই মামলা সাজিয়েছিলেন জয়রামন, এমনভাবে গোটা বিষয়টাকে, কেসটাকে তিনি তৈরি করেছিলেন যে কিরণ কুমার এই কেসের ফাঁদ থেকে শেষ পর্যন্ত পালাতে পারেননি। 2015 গিয়ে ওই মামলাতেই সিআইডি আবার তাকে গ্রেপ্তার করে। ইনফ্যাক্ট কিরণ কুমার এখনো দায়িত্বে আছেন কিনা এ ব্যাপারে আমার একটা সন্দেহ আছে, আমি নিঃসন্দেহ হতে পারিনি, কিন্তু পশ্চিমবঙ্গের আমলাদের তালিকায় আমি কিরণ কুমারকে খুঁজে পাইনি। আবার তিনি রিজাইন করেছেন বা তাকে অপসারিত করা হয়েছে এরকম কোনো তথ্য কোথাও আমি পাইনি। খুব অল্প সময় আমি সকালবেলা পেয়েছি এটা খোঁজার জন্য, কিন্তু এরকম কিছু পাইনি। পশ্চিমবঙ্গে কর্মরত আইএএসদের তালিকাতেও তাকে পাইনি, গুরুত্বপূর্ণ জায়গায় তো অবশ্যই নয়। জয়রামন কিন্তু 11 বছর চুপ করে বসেছিলেন, কোথাও পুলিশের একাডেমি ডিরেক্টর বা এই সমস্ত মডার্নাইজেশন অমুক তমুক এইসব দেখেছেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পাননি। একমাত্র ইলেকশন কমিশন 26-এর নির্বাচনের আগে তাকে আবার পাঠিয়েছিলেন নর্থ বেঙ্গলে। নর্থ বেঙ্গল থেকে তিনি এই ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সের মাথা হয়ে ফিরছেন। আপনারা যদি হিসেব করেন, তৃণমূল কংগ্রেসের জমানায় যে সমস্ত দুর্নীতির অভিযোগগুলো সামনে এসেছে, যার তদন্ত চলছে, যার তদন্ত তৃণমূল জমানাতেই শুরু হয়ে গিয়েছিল অনেক মামলাগুলো আপনারা দেখুন। স্কুল রিক্রুটমেন্ট, মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট, গরু পাচার, কয়লা পাচার, বা ধরুন বেআইনি কনস্ট্রাকশন ইত্যাদি। এই যে প্রত্যেকটা বিষয়ে শুধুমাত্র পলিটিক্যাল ফিগার ইনভলভড আর করাপশন হয়েছে, কোটি কোটি টাকার লেনদেন হয়েছে, এত সহজ কি করে হবে ব্যাপারটা? শুধুমাত্র পলিটিক্যাল ফিগার ইলেক্টেড লোকেরা তারা কাজ করে দুর্নীতি করেছেন, আর সরকারি যে সমস্ত অফিসাররা কনসার্ন দপ্তরগুলোতে বসেছিলেন একদম ওপর থেকে নিচে পর্যন্ত, তাদের মধ্যে কেউ এর সঙ্গে সহযোগিতা করেননি, এটা কখনো বিশ্বাসযোগ্য হতে পারে? সহযোগিতা তো ছিলই, তারাও সক্রিয় সদস্য ছিলেন এই নেটওয়ার্কের। এটা মানে অনুমান করার জন্য খুব একটা কষ্ট করতে হয় না, এত সিস্টেমেটিক্যালি বিষয়টা চলেছে। এবং শুধুমাত্র নিচের দিকের কিছু কর্মী তারাই এই করাপশনের মধ্যে ছিলেন, ব্যাপারটা এরকমও নিশ্চয়ই নয়। একদম ওপরতলার কর্মী পর্যন্ত, একদম রাঘব বোয়াল পর্যন্ত, যারা রাজ্য প্রশাসনের রাঘব বোয়াল, তাদেরও অনেকে এই সমস্ত নেক্সাসের ভেতর ছিলেন, এটা নিঃসন্দেহে বলা যায়। জয়রামন তদন্ত করেছিলেন একজন সিনিয়র আইএএস এর বিরুদ্ধে, তার ইনভলভমেন্ট থাকার পর তিনি যেভাবে সেই মামলা করেছিলেন, ওই আইএএস শেষ পর্যন্ত এই তদন্তের ফাঁদ থেকে বেরোতে পারেননি, তাকে আবার গ্রেপ্তার হতে হয়েছিল। জয়রামন প্রমাণ করেছিলেন যে সিনিয়র আইএএস আইপিএসরা যদি কোনোভাবে দুর্নীতিতে বা এই ধরনের আর্থিক তছরূপের মধ্যে জড়িয়ে থাকেন, তাহলে কিভাবে তার প্রমাণ জোগাড় করতে হয়, কিভাবে তা আদালতে সাবমিট করতে হয়, কিভাবে সেই মামলা পরিচালনা করতে হয়, এই স্কিলটা তিনি ওই এসজেডি এর মামলায় প্রমাণ করে দিয়েছিলেন।
সেই অফিসারকে যখন এনে ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সের মাথায় বসানো হয়, তখন এটা অনুমান করে নেওয়া যায় যে শুধুমাত্র পলিটিক্যাল ফিগার যারা এই বিভিন্ন করাপশনের সঙ্গে যুক্ত ছিলেন তারা নয়, সরকারের স্ক্যানার এবার যে সমস্ত সরকারি কর্মী নানা পদে থেকে, নিচের থেকে ওপর পর্যন্ত, রাঘব বোয়াল পর্যন্ত নানা পদে থেকে এই নেক্সাসের সঙ্গে কাজ করেছে এবং ফুলে ফেপে উঠেছে, তারা এই স্ক্যানারের আন্ডারে আসবে। মানে এটুকু নিঃসন্দেহে বলা যায় যে একজন সিনিয়র আইপিএস অফিসার বা আইএএস অফিসার কোন পদে যাচ্ছেন, আইপিএসরা তো বিশেষ করে যখন এই ধরনের দুর্নীতি এবং অপরাধ সংক্রান্ত আলোচনা হয়, তিনি কোন পদে যাচ্ছেন, তাকে কি দায়িত্ব দেওয়া হচ্ছে, এটা শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার থাকে না, এর ভেতরে বেশ কিছু পলিটিক্যাল এলিমেন্ট থাকে। সরকারের দৃষ্টিভঙ্গি বোঝা যায়, সরকার কি চাইছে, কি করতে চাইছে, কিভাবে এগোতে চাইছে, তার কিছু ইঙ্গিত পাওয়া যায়। জয়রামানের ইকোনমিক অফেন্স দপ্তরের মাথায় এসে বসার মধ্যে সম্ভবত সেই ইঙ্গিত রয়েছে। মানে এটুকু আমি আপনাদের খুব খুব কষ্ট করে অনুমান করছি না, শুধু কিছু লজিক পাশাপাশি সাজিয়ে আপনাদের সামনে এটুকু আমি বলতে পারি যে এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের নানা স্তরের নেতা কর্মী, বিধায়ক, মন্ত্রী, তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। ধীরে ধীরে হয়তো আরও অনেকে এই তদন্তের আওতায় আসবেন যারা এই মুহূর্তে তদন্তের বাইরেও রয়েছেন। আমি এই বিতর্কে যাচ্ছি না যে যারা ইতিমধ্যেই বিজেপির সঙ্গে যোগ দিয়েছেন, আমি সেই বিষয়ে যাচ্ছি না, কিন্তু যাদের বিরুদ্ধে তদন্ত চলছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে এবং সিনিয়র মন্ত্রীরা বলছেন না তারাও ছাড় পাবেন না, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে, এটা তো এতদিনকার ছবি। জয়রামন যদি এই দায়িত্বে এসে থাকেন তাহলে এবার বলা যায় যে অনেক আইএএস, আইপিএস যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং যে সমস্ত জায়গায় সবথেকে বড় বড় দুর্নীতির গর্তগুলো তৈরি হয়েছে সেখানে দায়িত্ব পালন করেছেন, তাদের মধ্যে যাদের সক্রিয় ইনভলভমেন্ট ছিল এই নেক্সাসের সঙ্গে, এই সিন্ডিকেটগুলোর সঙ্গে, আজকের পর থেকে তারাও সম্ভবত রাতে নিশ্চিন্তে ঘুমোবেন না।